হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তৃতীয় টার্মিনালের পাশে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কাজে এসেছিলাম এবং এখান থেকে তৃতীয় টার্মিনালটিকে খুব সুন্দর দেখা যায় এই বারান্দায় দাঁড়িয়ে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইরে যাব, যেহেতু বাইক চালায় বাইরে যেতে পারছি না বৃষ্টির কারণে। তো ভাবলাম তাহলে তৃতীয় টার্মিনাল সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিয়ে রাখি, যে আপডেটগুলো নিয়মিত আমি দিয়ে রাখি। বেশ কয়েকদিন ধরে ভিডিও আপনাদের জন্য করা হচ্ছে না, তো ভাবলাম কিছু তথ্য নতুন রয়েছে, সেগুলো নিয়ে একটু আলাপ করাই যেতে পারে। যে তৃতীয় টার্মিনালে আসলে বর্তমান অবস্থান কি, এবং সেটি কবে নাগাদ শেষ হচ্ছে, এবং কি কি কাজ বাকি রয়েছে, উদ্বোধন হতে কবে নাগাদ ডেট হচ্ছে। তো দর্শক, আপনারা জানেন যে আমি নিয়মিত তৃতীয় টার্মিনালের আপডেট দিয়ে থাকি। এছাড়া পাশাপাশি এভিয়েশন সেক্টরের বিভিন্ন সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের নিয়মিত সুখ দুঃখর কথাও আমি বলার চেষ্টা করি। তাদের যে চাহিদা দেশে এবং দেশের বাইরে যাই যখন, তখনই প্রবাসী ভাইদের সঙ্গে কথা বলি এবং তাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা পছন্দ করেন দেখে আমার এই ভিডিও বানানোর উৎসাহ হয়, এবং চেষ্টা করি আপনাদেরকে সঠিক কিছু তথ্য শেয়ার করার। আপনাদেরকে জানিয়ে রাখি, জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে যে চুক্তিটি হতে যাচ্ছে, সেটি এই আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগের কথা। তাদেরকে সেটির যে প্রস্তাব, সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং তারা সেটি প্রস্তুতি নিচ্ছে। আশা করা যাচ্ছে যে যে কোনো দিন সেই চুক্তিটি হয়তো শেষ হয়ে যেতে পারে, হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহের ভিতরে। যেহেতু এটি দিতে 42 দিন সময় বেঁধে দিয়েছিল, 42 দিনের আগেই হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে এই মাসের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যেহেতু, আর আগামী মাসের অর্থাৎ মে মাসের শুরুর দিকে বা দ্বিতীয় সপ্তাহে সেই চুক্তিটি হয়ে যাবে। সেই চুক্তিটি হলে 6 থেকে 8 মাস, এটা কিন্তু পুরনো তথ্যই আপনাদেরকে বলছি। একটু জাস্ট বলে নিয়ে আমি আপনাদের সঙ্গে বাকি কথাগুলো শেয়ার করব। যে 6 থেকে 8 মাস, অর্থাৎ সেই হিসাবে ধরলে যে এবছরের শেষ নাগাদ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেটি বলছে, আমরা ধরেই নিলাম যে এবছরের শেষ নাগাদ একটি উদ্বোধন হবে, সব কিছু যদি ঠিকঠাক মতো চলে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, সেই ক্ষেত্রে যদি 2-1 মাস দেরি হয়, তাতেও হয়তো খুব বেশি যায় আসে না, কারণ এই তৃতীয় টার্মিনাল এত বড় একটি অবকাঠামো, 21,000 কোটি টাকার একটি প্রকল্প, সমস্ত কাজ শেষ হয়ে বসে আছে। সেটিকে যদি এখন উদ্বোধন করে এটিকে যদি অপারেশনে না নিয়ে আসা যায়, সাধারণ যাত্রীদের যদি খুলে না দেওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে যে বাংলাদেশের বিশাল একটি আয় হওয়ার কথা, সেটি কিন্তু হচ্ছে না। এটি প্রবাসীরা বারবারই বলছেন যে কবে নাগাদ এটি শেষ হবে, কবে তারা এই পথটি ব্যবহার করতে পারবেন। এবং তৃতীয় টার্মিনালকে ঘিরে বা পৃথিবীর অনেক এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে, কারণ এত বড় একটি অবকাঠামো তৈরি করা হয়েছেই, কিন্তু বাংলাদেশকে এভিয়েশন হাবের কথা যেটি বলা হচ্ছে, আমি ধরলাম যে হাব করা সম্ভব না, বা দক্ষিণ এশিয়ার মিনি একটা হাব যদি আমরা করতে পারি, অর্থাৎ এই অঞ্চলকে ঘিরে যদি সেটি করার চেষ্টা করা হয়, অথবা দরকার নেই আমার হাব, আমি যদি আমাদের নিজেদের দেশের যে যাত্রীগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেই যাত্রীগুলোকেই যদি ক্যারি করতে পারি, বা অন্যান্য দেশে যারা বাংলাদেশে আসে তাদেরকেও যদি আমরা এখানে ঠিকঠাক মতো আনতে পারি, তাহলেও কিন্তু আমাদের জন্য এই প্রকল্পটি কার্যকরী একটি প্রকল্প হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এরই মধ্যে আপনারা জানেন 12টি এয়ারলাইন্স কিন্তু এখানে আবেদন করে রেখেছে তৃতীয় টার্মিনালকে ঘিরে। তারা আরও আসবে, এবং অন্যান্য এয়ারলাইন যারা চলছে তারা কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য এর মধ্যে আবেদন করেছে, কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণে প্যাসেঞ্জার তারা পাচ্ছে এবং লাভ পাচ্ছে, তাতে আকর্ষণ যে কোনো এয়ারলাইন্সের হতেই পারে। তো সেটি গেল। এখন আমি আপনাদেরকে বলি যে এই অংশটিতে আমরা দেখছি যে র্যামগুলো যেগুলো নেমে গেছে, কোন পথে কিভাবে যাচ্ছে, কিভাবে আপনি এই এয়ারপোর্টে ঢুকবেন এবং বের হবেন, পার্কিং কোথায় করবেন, আপনাকে প্রথমে ইমিগ্রেশন করার জন্য বা বোর্ডিং করার জন্য কোথায় যেতে হবে, তৃতীয় তলায় আপনাদেরকে কিন্তু যেতে হবে। তো সেই পথটি কি, সেটি নিয়ে আমার একটা নতুন ভিডিও আসছে। সেই ভিডিওটিতে আমি একদম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে র্যামগুলো কোথায় গিয়ে নামছে, আপনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কীভাবে আসবেন, আপনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি হচ্ছে সেখান থেকে কীভাবে আসবেন, গাজীপুর থেকে আসলে কীভাবে আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন, তারপরে আপনি যদি ফার্মগেট শাহবাগ এদিক থেকে আসেন তাহলে আপনি কীভাবে প্রবেশ করবেন, সব বিষয়গুলো কিন্তু চেষ্টা করব তুলে ধরার। পরবর্তী যে ভিডিওটি আসছে নিশ্চয়ই সেটি আপনারা দেখবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে প্রচণ্ড বাতাস হচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও
আপনাদেরকে একটা জিনিস বলি যে অডিও কতটুকু ভালো আসছে জানি না, এই বাতাসের শব্দে হয়তো শুনতে আপনাদের কষ্ট হতে পারে। তৃতীয় টার্মিনালকে ঘিরে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং যে সম্ভাবনা আমাদের দেখা দিয়েছে, সেটিকে কাজে লাগানো আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সুযোগ। এই সুযোগটি আমরা কাজে লাগাই, আমরা চ্যালেঞ্জের দিকে না যাই। চ্যালেঞ্জ যেগুলো ছিল সেগুলো কিন্তু উঠে ওঠা সম্ভব হয়েছে। এখন আমরা বলতে চাই যেটি, সেটি হলো জাপান আসলে এখানে কি কাজ করছে। জাপানকে যে কাজটি দেয়া হলো, তাদের কি কাজ? তারা কিন্তু এই যে একটি বড় অবকাঠামো, সেই অবকাঠামোটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে থাকবে জাপানের যে কনসোর্টিয়াম, সেই কনসোর্টিয়াম। তারা কিন্তু এই যে তার থার্ড টার্মিনালে অনেক রকম বিষয় রয়েছে পরিচালনা করে। এতদিন আমাদের টার্মিনাল 1 এবং 2 সেগুলো কিন্তু পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা নিজেরাই। এবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তৃতীয় আরেকজনকে হায়ার করছে, সেটি হলো জাপানি এই কনসোর্টিয়ামকে। এই জাপানি কনসোর্টিয়াম তাদের এক্সপিরিয়েন্স, তাদের কাজের দক্ষতা এবং তাদের মান, সেটির প্রমাণ এখানে রাখবে এবং তাদের উপর সেই আস্থা রেখেই কিন্তু বাংলাদেশ সেই সিদ্ধান্ত নিয়েছে যে জাপান এখানে আসলে হয়তো মানসম্মত একটি সেবা পাবে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার কাজটি তারা খুব দক্ষতার সঙ্গে করতে পারবে এবং আন্তর্জাতিক একটা মান তারা ধরে রাখার চেষ্টা করবে। সেটি আমরা প্রত্যাশা করি এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে যে আয়টি হবে, সেই আয়ের একটা অংশ পাবে এই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, আরেকটি অংশ পাবে এই কনসোর্টিয়াম। সেটি কখন? এই রক্ষণাবেক্ষণের কাজে সমস্ত টাকা ব্যয় হওয়ার পরে তারপরে যে উদ্বৃত্ত অংশ থাকবে, সেই উদ্বৃত্ত অংশের একটা অংশ পাবে জাপানের এই কনসোর্টিয়াম এবং আরেকটি অংশ পাবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ। এখনও সেটি চূড়ান্ত হয়নি, কে কতটুকু অংশ পাবে সেই বিষয়টি হয়তো চূড়ান্ত হয়ে যাবে। সেটি নিয়ে হয়তো সমস্যা তৈরি হবে না, হয়তো 19-20 করে সেটি হয়তো জাপানের সঙ্গে নেগোসিয়েশন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিতে পারবে এবং আশা রাখা যায় যে সেই আয়ের অংশটি দিয়ে বাংলাদেশ নিশ্চয়ই এরকম আরও বড় বড় প্রকল্প করার উদ্যোগ নিতে পারবে। আরেকটি বিষয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাহলে এই তৃতীয় টার্মিনালে কী কাজ করছে, অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলছেন, অনেকেই ভাবছেন যে জাপানকে বোধহয় পুরো টার্মিনালের দায়িত্ব দেওয়া হয়েছে। না, জাপানকে দেওয়া হয়েছে শুধুমাত্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আর গ্রাউন্ড হ্যান্ডেলিং যেটি এতদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের এই সমস্ত বিমানবন্দরে দিয়ে আসছিল, সেই দায়িত্ব কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তৃতীয় টার্মিনালে করারও দেওয়া হয়েছে। সেটি 2 বছরের জন্য তাদেরকে একটি চুক্তি হতে যাচ্ছে। তারা সেই মান ধরে রেখে আন্তর্জাতিক মানের একটা সেবা যদি দিতে পারে, তাহলে তাদের সঙ্গে আগামীতে আবারও চুক্তি বাড়বে। আর যদি সেটি ব্যর্থ হয় এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই ক্ষেত্রে তখন কিন্তু অন্য আরেকটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় অন্য কোনো একটি কোম্পানিকে তখন নিয়ে আসা হবে যে আরও একটু মান বাড়ানোর জন্য। তো বিমান সেই চ্যালেঞ্জটি নিয়েছে এবং বিমান বলছে যে তারা যে ধরনের ইকুইপমেন্ট এবং তাদের যে ধরনের চাহিদা এই তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং করার জন্য সমস্ত কিছুই কিন্তু তারা এর মধ্যে রেডি করে ফেলেছে এবং পাইপলাইনে অনেকগুলো যন্ত্র মানে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু আসা শুরু হয়েছে এবং তারা আত্মবিশ্বাসী যে এতদিন 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনালে সেই অবকাঠামো ছিল না বা সেই সেবা দেওয়ার যন্ত্রপাতিও হয়তো অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তবে তৃতীয় টার্মিনালকে ঘিরে তাদের যে পরিকল্পনা, তাদের যে যন্ত্রপাতি কেনার যে প্রবণতা এবং কেনার যেটি পাইপলাইনে চলে এসেছে, তাদের মান বাড়ানোর জন্য যা যা করার দরকার, কর্মী নিয়োগ থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ, সেগুলো কিন্তু এর মধ্যে বিমান সম্পূর্ণ করেছে এবং বিমান বলছে তারা আন্তর্জাতিক মানের একটি সেবা দিতে পারবে এবং এতদিন যে বদনাম তাদের ছিল বা বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সেবার ক্ষেত্রে, সেই অভিযোগগুলোকে কাটিয়ে উঠে একদম সুষ্ঠু স্বাভাবিক অন্যান্য দেশে যেভাবে সেবাটি দিয়ে থাকে অন্যান্য গ্রাউন্ড হ্যান্ডেলার, তারা সেটি 100% দেওয়ার চেষ্টা করবে এবং আমরা আশা করতেই পারি যে বিমান হয়তো সেই চ্যালেঞ্জটি নিয়ে সফল হবেন। এখন দেখার বিষয় যে বিমানের এই উদ্যোগ সাধারণ যাত্রীদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। আমরা আশাবাদী যে বিমান নিশ্চয়
সাধারণ যাত্রীদের সেই প্রত্যাশা পূরণ করবে এবং আগামী দিনে বিমান তার সক্ষমতার প্রমাণ দিবে। এতদিন তারা বলছিল যে তাদের 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনালে সে ধরনের অবকাঠামো না থাকার কারণে তারা সেই সেবাটি দিতে পারেনি। এখানে যেহেতু অবকাঠামো তৈরি আছে এবং অত্যাধুনিক মানের অবকাঠামো হয়েছে, নিশ্চয়ই সেটি করবে। আর একটি বলে রাখি যে এই থার্ড টার্মিনালকে ঘিরে যেমন অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখেছে, ঠিক একইভাবে আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিমানবন্দর আগামী খুব কয়েক মাসের ভিতরে আমি যতটুকু শুনলাম যে বগুড়া বিমানবন্দর সহ অন্যান্য আরও 7টি বিমানবন্দরকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। অর্থাৎ অভ্যন্তরীণ যে যাত্রা, অভ্যন্তরীণ বিমানবন্দরের সঙ্গে যে কানেকশন এই তৃতীয় টার্মিনাল বা ঢাকার সঙ্গে, সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে। শুধুমাত্র এই থার্ড টার্মিনালটি করলেই যে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে বা তার এটা সফল যে উদ্যোগ সেটি সফল হয়ে যাবে তা না। সেজন্য কিন্তু দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলোকে, অন্যান্য বিমানবন্দরগুলোকেও কিন্তু করা হচ্ছে। একই সাথে একটা শঙ্কার কথা বলি যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের অন্যতম একটি এয়ারলাইন্স বা উড়োজাহাজ সংস্থা নোভো এয়ার, তারা তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বা সেটি বিক্রি হয়ে যাচ্ছে বা তাদের এয়ারক্রাফটগুলো বিক্রি করে দিচ্ছে। এই ধরনের অনেক কথায়, অনেক নিউজই কিন্তু আমরা শুনেছি। সেটি কিন্তু ভালো সংকেত নয়। উল্টো আমাদের এখানে হওয়ার কথা ছিল ফ্লাই ঢাকা থেকে শুরু করে আরও কয়েকটি এয়ারলাইন্স কিন্তু আসার জন্য চেষ্টা করছিল, নতুন করে এই উড়োজাহাজ সংস্থা বাংলাদেশে আসবে। সেটি না এসে যদি এই এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যায় নানান ধরনের কারণে, সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটি আরও পদক্ষেপ নেবে। বেসরকারি যে সকল বিমান সংস্থাগুলো আছে তাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিয়ে হলেও বাংলাদেশি যে সংস্থাগুলো, তাদেরকে আরও বেশি, বেসরকারি সংস্থাগুলোকে আরও বেশি আনার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশ এভিয়েশনে অনেক দূর এগিয়ে যাবে। এবং ইউএস বাংলাকে আমরা দেখেছি তারা সফলভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের উপর দিয়ে এত বড় একটি ধাক্কা গেছে, নেপালের যে দুর্ঘটনা, আমি সেই দুর্ঘটনার পরপরই নেপালে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। এইরকম একটি জায়গা থেকে এই দেশি বেসরকারি এয়ারলাইন্স যখন ঘুরে দাঁড়াতে পেরেছে, তখন বাংলাদেশে নোভেয়ারের মতো এয়ারলাইন্স কেন টিকে থাকতে পারবে না? নোভেয়ারের কিন্তু একটি গুডউইল ছিল যাত্রীদের কাছে। আরও অন্যান্য এয়ারলাইন্স কেন বাংলাদেশে আসতে পারবে না? ইউএস বাংলা যখন ব্যবসা করতে পারছে, বিমান যখন ব্যবসা করছে, তখন কেন আরও 2টি এয়ারলাইন্স, আরও 5টি এয়ারলাইন্স আসতে পারবে না? তৃতীয় টার্মিনালের প্রস্তুতির সঙ্গে সঙ্গে অন্যান্য এয়ারলাইন্সগুলো, নতুন এয়ারলাইন্সগুলো কিন্তু আসবে, এরকমই আমাদের প্রত্যাশা ছিল। তো সেই প্রত্যাশার জায়গা কিন্তু পূরণ হয়নি। আশা রাখি দেশি আরও বেসরকারি এয়ারলাইন্স যুক্ত হবে বহরে এবং তারাও বাংলাদেশের এই এভিয়েশন সেক্টরে অবদান রাখবে। তো সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আশা রাখি আপনারা ভালোই থাকেন, থাকুন এবং আগামী দিনে আমার ভিডিওগুলো দেখুন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। আর বেল বাটনটিতে চাপ দিয়ে রাখলে আপনি আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।